নমস্কার বন্ধুরা, টার্গেট প্রাইমারি টেট 2023 আগামী 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষাটা হতে চলেছে। আর সেটাকে উদ্দেশ্য করে আমি ক্লাস 3 এবং ক্লাস 4 এর যে পরিবেশ বইটা রয়েছে তার সারসংক্ষেপটা তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, খুবই হেল্পফুল হবে। এবং বাদবাকি ক্লাস 5, 6, 7 এবং 8 এই সমস্ত ক্লাসের যে পরিবেশ বইটা রয়েছে তার সারসংক্ষেপও আমি কিন্তু পরপর করে তোমাদের কাছে তুলে ধরবো, কেননা পরীক্ষাতে এই সমস্ত টেক্সট বই থেকে কিন্তু প্রশ্ন আসে। তো হুবহু কমন তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো একটা ক্লাসের মধ্যেই কিন্তু আমি পুরোটা কভারেজ করব, তো অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখো, ঠিক আছে। তো প্রথমেই আসছি তৃতীয় শ্রেণীর পরিবেশে। আর তৃতীয় শ্রেণীর পরিবেশে প্রথম অধ্যায় রয়েছে কিন্তু শরীরের প্রথমের যে প্রশ্নটা রয়েছে দেখো, যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় শ্রেণীর পরিবেশ বইটির জন্য কত সালে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিলেন? 2011 সালে। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে দেখো, শরীরের সব জায়গার ব্যায়াম হয় কি করলে? সাঁতার কাটলে, এছাড়াও ফুটবল এবং ব্যাডমিন্টন খেললে, ঠিক আছে। তো তৃতীয় যে প্রশ্নটা রয়েছে দেখো, আমাদের কয়টি ইন্দ্রিয় ও তাদের কাজগুলি কি কি? আমাদের 5টি ইন্দ্রিয়, যেমন হচ্ছে জিভ, নাক, কান, চোখ এবং চামড়া, ঠিক আছে। তো এদের কাজ কি? জিভের কাজ খাদ্য গ্রহণ করা, তারপর হচ্ছে নাকের কাজ কি? গন্ধ শোঁকা, জিভের কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে কানের কাজ কি? শব্দ শোনা, চোখের কাজ দেখা এবং চামড়া বা ত্বকের কাজ হচ্ছে কিন্তু স্পর্শ অনুভব করা, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কি কি খেলে আমাদের শরীরে রক্ত তৈরি হয়? মোচা, ব্রাহ্মী শাক এবং কুলেখাড়া। পঞ্চম প্রশ্নটা, মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাৎ কোথায়? এটা হচ্ছে কিন্তু বুদ্ধির তফাৎ। 6 নম্বর প্রশ্ন, মানুষের মতো সামনের পাকে হাত হিসেবে ব্যবহার করে বানর, শিম্পাঞ্জি এবং কাঠবিড়ালি। তো 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কোন খাদ্য হজমে সাহায্য করে? শসা এবং পেঁপে। 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কি খেলে আমাশয় ভালো হয়? থানকুনি পাতা খেলে কিন্তু আমাশয় ভালো হয়। 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নিম পাতা ব্যবহৃত হয় জীবাণুনাশক হিসেবে। 10 নম্বর, যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কে? সজনে পাতা। 11 নম্বর, কি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম? ফল খেলে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা কম। 12 নম্বর প্রশ্ন, লালা রসের প্রধান কাজ কি? খাদ্য হজম করা। 13 নম্বর প্রশ্ন, আমরা নানান রকম খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করি তা হলো কিন্তু জিভ। তো এবার 14 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়? আঙুল, কবজি, কনুই, কাঁধ সবেরই কিন্তু কাজ হয়ে থাকে। তো এবার 15 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, লোহিত কণিকা কমে গেলে কি রোগ হয়? রক্তাল্পতা হয় এবং এটা হলে চোখের নিচে কিন্তু ফ্যাকাশে দেখায়, অর্থাৎ চোখের নিচে কালি জমে। তো এবার 16 নম্বর প্রশ্নটা কী রয়েছে, টিকটিকি বা গিরগিটি পায়ের সংখ্যা কত? 4টি। প্রজাপতি বা ফডিংয়ের পায়ের সংখ্যা কিন্তু 6টি। 17 নম্বর প্রশ্নটি, কেবলই রং বদলাতে পারে কোন প্রাণী? গিরগিটি। 18 নম্বর প্রশ্ন, দাঁত মাজার নিয়ম কি? নিচের দাঁতের থেকে কিন্তু উপরের দিকে তোলা, মানে নিচ থেকে উপরের দিকে কিন্তু ব্রাশটাকে তোলা, ঠিক আছে, এটা কিন্তু বিষয়। তো এবার দেখো 19 নম্বর প্রশ্নটা কি রয়েছে, আমরা ব্লেড দিয়ে না নেইল কাটার দিয়ে নখ কাটবো? নেইল কাটার, এখানে ইংরেজি শব্দটা কিন্তু ব্যবহার করা হয়েছে। 20 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, আমাদের শরীরে কোথায় নোংরা জমে? হাতে, পায়ে, পিঠে, কনুইতে, কানে, কানের নিচে ইত্যাদি। এবারে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে দেখো খাদ্য। তো খাদ্য থেকে কি কি প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্নটা, যে ফুলকপি ফুল নাকি কুঁড়ি? এটা হচ্ছে কিন্তু কুঁড়ি। দ্বিতীয় প্রশ্ন, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। তৃতীয় প্রশ্ন, খোস পেঁয়াজরা হতে দেয় না নিম পাতা। চতুর্থ প্রশ্ন, রক্তাল্পতায় উপকারী হলো কাঁচা কলা এবং মোচা। পঞ্চম প্রশ্ন, আমাদের দেশে আলু এসেছে 400-500 বছর আগে। তো এবারে 6 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, অন্য দেশ থেকে এ দেশে এসেছে কি কি? আলু, টমেটো, লঙ্কা, আনারস ইত্যাদি। আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে আম এবং গোলমরিচ। 8 নম্বর প্রশ্ন, প্যাকেট জাতীয় খাবার ভালো থাকে 2 থেকে 3 মাস। 9 নম্বর প্রশ্ন, দুটি বিষ ফলের নাম? কলকে এবং আকন্দ। 11 নম্বর প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিট এবং গাজর। 11 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, কুমোরের চাকা প্রথম বানায় কারা? কুমোরের চাকা বানায় সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা। 12 নম্বর প্রশ্ন, যারা মাটির জিনিস তৈরি করেন তাদেরকে বলে কুমোর। 13 নম্বর প্রশ্ন, কিভাবে অন্য দেশ থেকে বিভিন্ন দেশে জিনিসপত্র আমাদের দেশে আসতো? জলপথে, জাহাজে করে, ঠিক আছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের দেশে আসতো জিনিসপত্রগুলি জলপথে, জাহাজে করে। 14 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মালদেহে কোন কোন আম পাওয়া যায়?
ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোলাপ শাক ইত্যাদি। মালদহ মূলত ফজলি আমের জন্য কিন্তু বিখ্যাত। 15 নম্বর প্রশ্নটা কী রয়েছে, কাঁচা আনাজ পাকলে ফল কী কী, যেমন হচ্ছে পেঁপে, কাঁকুর, কলা ইত্যাদি, কিন্তু শশা পাকলে আনাজ, ঠিক আছে, এটা মনে রাখবে। 16 নম্বর প্রশ্নটা কি, পেটের অসুখ ভালো হয় ডাবের জলে। 17 নম্বর প্রশ্ন, পোনা কতদিনে মাছে পরিণত হয়, 3 মাস পর। মধু খেলে কী উপকার হয়, সর্দি কাশি এবং ধাত কমে। 19 নম্বর প্রশ্ন, জিভে জল আসলে কি, মুখের লালা বা খাদ্য হজমে সাহায্য করা। তো এবার 20 নম্বর প্রশ্নটা কি রয়েছে, সজনে ডাঁটা, সজনে ডাঁটা আসলে ফল, হ্যাঁ সজনে ডাঁটা কিন্তু আসলে ফল, ঠিক আছে, এটা মনে রাখবি। তো 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে, আনাজ আগে ধুয়ে তারপর কাটতে হবে, কেননা কাটার পরে আনাজ ধুলে কিন্তু আনাজের গুণাগুণ চলে যাবে। 22 নম্বর প্রশ্ন, খাদ্য ও অখাদ্য কি, যা খেয়ে হজম করতে পারি তা খাদ্য, আর যা পারি না তা হলো অখাদ্য। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, যে খাদ্যগুলি প্রাণী থেকে পাই তা হলো প্রাণীজ খাবার, যেমন হচ্ছে ডিম, মাছ, মাংস। যে খাদ্যগুলি উদ্ভিদ থেকে পাই তা হলো উদ্ভিজ্জ খাবার, যেমন হচ্ছে শাকসবজি, ঠিক আছে। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 4 নম্বর প্রশ্ন নয়, এখানে কিন্তু বাকি থেকে গেছে, ঠিক আছে। এখানে এরপরে আছে পোশাক, তৃতীয় অধ্যায় হচ্ছে পোশাক। তো 1 নম্বর হচ্ছে নার্সদের পোশাক কি, ধবধবে সাদা শাড়ি বা সাদা স্কার্ট। 2 নম্বর ডাক্তারদের গলা থেকে পা পর্যন্ত পোশাককে বলা হয় কিন্তু অ্যাপ্রন। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচানোর যে পোশাক তাকে বলেছে রেনকোট বা বর্ষাতি। পুলিশের পোশাকের রং হচ্ছে খাকি। তারপর হচ্ছে সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে। তারপর হচ্ছে গরমে আরামদায়ক পোশাক হলো সুতির কাপড়। তারপর হচ্ছে যে ধরনের তুলোর সুতোতেই সুতি বলে তা হলো কার্পাস তুলো। তো এবারে 8 নম্বর, ভেড়া ছাগলের লোম থেকে যে উল হয় তাকে বলে পশম। তারপর হচ্ছে উল কথাটির অর্থ হলো ইংরেজি শব্দ। তারপর হচ্ছে সিনথেটিক উল বলে ক্যাশমিলনকে। তারপর হচ্ছে পাটি তৈরি হয় খেজুর পাতা দিয়ে। তারপর হচ্ছে শক্ত আঁশ পাওয়া যায় পাট ও শন গাছ থেকে। তারপর হচ্ছে শীতকালে পালক ফুলিয়ে রাখে শালিক পাখি। এগুলো মোটামুটি গেল পোশাক। তারপর হচ্ছে বাড়িঘর থেকে প্রথম ম্যাপ কথাটা ইংরেজি, বাংলা হচ্ছে কিন্তু মানচিত্র। দ্বিতীয় মানচিত্রের উপরের দিকে উত্তর আর নিচের দিকে থাকে দক্ষিণ, আর তোমরা প্রত্যেকেই জানো উপরের দিকটা হচ্ছে কিন্তু উত্তর দিক। তো এবার 3 নম্বর প্রশ্ন, যে বিভিন্ন জায়গা বোঝানোর জন্য সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কাঠের মিস্ত্রিকে বলা হয় ছুতোর, পাকা বাড়ি বানানোর মিস্ত্রিকে বলা হয় রাজমিস্ত্রি, মাটির বাড়ি যিনি বানান ওনাকে বলা হয় ঘরামি, ঠিক আছে, ঘরামি। তারপর হচ্ছে 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যেখানে ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি বানালে সুবিধা। তো এবারে 8 নম্বর প্রশ্নটা, যেখানে কয়লা তোলা হয় সেখানে ধস নামে, তাই বালি দিয়ে কিন্তু সেই জায়গাটা বুঝিয়ে দেওয়া দরকার। তো এবারে দেখো 9 নম্বর প্রশ্নটা, যাযাবর, যারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় যাযাবর। 10 নম্বর, আগে মানুষ খোলা আকাশের নিচে থাকতো, পরে বাড়ি বানিয়েছে, বাড়ি বানানোর সুবিধা কিন্তু তারা পরে বুঝতে পেরেছে। তো এবারে আসি পরিবারের প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো পোস্ট অফিস কথাটা হচ্ছে কিন্তু ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ কিন্তু ডাকঘর। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর, কলকাতার পোস্ট অফিস নম্বর হচ্ছে 700 দিয়ে শুরু। তো এবারে হচ্ছে 3 নম্বর, নতুন জীবিকা হচ্ছে কম্পিউটারের দোকান। তা হচ্ছে লুপ্ত জীবিকা হচ্ছে শাঁখা ফেরি করা। তো 5 নম্বর প্রশ্নটা রয়েছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এরপরে 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, দেখো যে যিনি চিঠি পাঠান তার নাম ঠিকানা থাকে বাম দিকে। সপ্তম যে বিষয়টা রয়েছে, যাকে পাঠানো হয় তার নাম ঠিকানা থাকে হচ্ছে খামের ডান দিকে এবং নিচের দিকে, ঠিক আছে। তো এবারে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে বলে শিকার করা নিষিদ্ধ করে দিয়েছে। তো এবারে 9 নম্বর যে বিষয়টা রয়েছে, পালকি যারা বহন করে তাদেরকে বলা হয় বেহারা। 10 নম্বর, ঘোড়ার গাড়ি যারা চালাতেন তাদেরকে বলা হয় কোচওয়ান। 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো কিছু পারিবারিক জীবিকা সম্প্রদায়ের লোক ও প্রাচীন কাল থেকে চলে আসছে তা হলো কিন্তু কর্মকার, কুম্ভকার এবং কৃষক। তো এবারে দেখো কি রয়েছে 12 নম্বর প্রশ্নটা, এখন এই রকমভাবে কোনো পারিবারিক জীবিকা কিন্তু নেই,
ঠিক আছে। এরপরে আসি আকাশ। আকাশ থেকে কি কি প্রশ্ন রয়েছে দেখো। প্রথমে রয়েছে ছোট ছোট জলকণা থাকলে তাকে মেঘ কালো হয়, আর বড় বড় হলে কিন্তু ছাই রঙের দেখায়। দ্বিতীয়ত বিষয়টা যে রয়েছে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। তৃতীয় যে বিষয়টা রয়েছে পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় আর অমাবস্যার পর থেকে শুরু হয় শুক্লপক্ষ। চতুর্থ যে চাঁদ ওঠে পশ্চিম আকাশে, তবে পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা ঠিক পূর্ব আকাশে ওঠে। তো পঞ্চম যে সন্ধ্যা থেকে রাতে তারাগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যেতে দেখা যায়, ধ্রুব তারা একমাত্র স্থির থাকে। 6 নম্বর প্রশ্নটা কোন তিথিতে ছায়াপথ দেখা যায়? কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, মাঝ আকাশে রাত্রে যে অনেক তারা দেখা যায় আলোর নদী, সেটাকেই কিন্তু আসল ছায়াপথ বলা হয়। তো এবারে 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, মেঘ কি? নদী, পুকুর, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে বাতাসে থাকা ধূলিকণার সঙ্গে মিশে জলকণা তৈরি হয়ে এবং পাশাপাশি জলকণা মিশিয়ে মেঘ তৈরি হয়। তো 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, মেঘের প্রতিটা জায়গা থেকে আর এক জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়, আর মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়েছে। ঠিক আছে। 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, আকাশে রামধনুক দেখা যায় যা সূর্যের বিপরীতে এক পশলা বৃষ্টির পরেই কিন্তু দেখা যায়। 11 নম্বর বিষয়টা কি রয়েছে দেখো, সকালে চেয়ে বিকালে ছায়ার দৈর্ঘ্য বেশি, দুপুরে কিন্তু সব থেকে কম। 12 নম্বর প্রশ্নটা কি রয়েছে, রামধনুর 7টি রং কি কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে। তো এবারে 13 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যেখানে আকাশ খোলা মাঝে মিশে গেছে সেটাকে বলা হয় কিন্তু দিগন্ত, এটা মাঝে নয় মাঠে হবে। এবারে আসি সম্পদে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা দরকার। দ্বিতীয়ত জল, বায়ু, মাটি এসব প্রাকৃতিক প্রধান উপাদান। তৃতীয়ত ভবিষ্যতে জল সংকট দেখা যেতে পারে, তাই আমাদের জল সংরক্ষণ করতে হবে। চতুর্থত যেসব গাছ থেকে ঔষধ পাওয়া যায় তাদের ঔষধি বা ভেষজ গাছ বলা হয়, যেমন হচ্ছে হৃতকুমারী, বাসক, কালমেঘ ইত্যাদি। 5 নম্বর প্রশ্নটা, ঘরে বসে যেসব কাজ করা হয় তাদের ঘরোয়া শিল্প বা কুটির শিল্প বলা হয়, যেমন হচ্ছে তাঁত, ঝুড়ি বোনা ইত্যাদি। পরবর্তীতে সাবধানতা, অধ্যায়টা আছে সাবধানতা। প্রথমে যে বিষয়টা, জেব্রা ক্রসিং হলো রাস্তা পেরোবার জন্য সাদা কালো দাগ। দ্বিতীয়ত রাস্তার বাম দিকে ফুটপাত বরাবর হাঁটা উচিত। তৃতীয়ত হঠাৎ বাইরে বাজ পড়লে হাত পা গুটিয়ে মাথা নিচু করে বসে থাকা উচিত। তারপর হচ্ছে তৃতীয়ত ভিজে জামা পরলে হাঁচি, তারপর হচ্ছে গলা খুসখুস, নাকে জল ইত্যাদি দেখা যায়। পঞ্চম কি রয়েছে, নখ কাটতে গেলে আমাদের উচিত নখ জলে ভিজিয়ে হালকা নরম করে নেল কাটার দিয়ে নখ কাটা। 6 নম্বর প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে চেক করে নেওয়া দরকার। 7 নম্বর সুইচে হাত দিতে গেলে জল হাতে হাত দেওয়া উচিত নয়। 8 নম্বর কেউ জলে ডুবে গেলে আমাদের উচিত তাকে জলে নেমে হাত দিয়ে না ধরে কোনো গামছা, লাঠি বা অন্য কোনো জিনিস দিয়ে টেনে তোলা। ঠিক আছে। তো এবারে 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, জলে তোলা কোনো ব্যক্তি তার ভেতরে জল বের করার জন্য আমাদের করণীয় হলো বুকের পাঁজরের সবথেকে নিচের হাড় দুটো মিশেছে সেইখানেই কিন্তু চাপ দিতে হবে। ঠিক আছে, বুকের একদম নিচে যে হাড় দুটো মিশেছে সেখানে। 10 নম্বর কি রয়েছে, জল থেকে তোলা কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য আমাদের করণীয় তার মুখের ভেতরে ফু দিয়ে অক্সিজেন সরবরাহ করা। তো এই গেল মোটামুটি তৃতীয় শ্রেণীর যে পরিবেশ বই তার সারসংক্ষেপ। তো এবারে আসছি চতুর্থ শ্রেণীর যে পরিবেশ বইটা তার সারসংক্ষেপে। চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে জীবজগৎ। জীবজগৎ থেকে কি কি প্রশ্ন, প্রথমে হচ্ছে শীতদানা নেই কোন কোন প্রাণীর? আরশোলা, পোকামাকড়, কৃমি, কেন্ন ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে গরুর শিং কি কাজে লাগে? নিজেকে বাঁচাতে। গরুর শিংটা হচ্ছে নিজেকে বাঁচাতে লাগে, কিন্তু মানব জীবনে কি কাজে লাগে? চিরুনি হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ চিরুনি করতে কিন্তু কাজে লাগানো হয়। ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে বাঘের ডোরা কাটা দাগ নিজেকে বাঁচানোর জন্য কিন্তু কাজে লাগে। ঠিক আছে।
তারপরে হচ্ছে 4 নম্বর পাইন গাছ দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে। তারপর হচ্ছে 5 নম্বরে কী রয়েছে দেখো, গা শক্ত খোলে ঢাকা শামুকের। 6 নম্বর হচ্ছে জিওল গাছ থেকে পাই আঠা। 7 নম্বর হচ্ছে পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, সেটা হচ্ছে হাঁসের কিন্তু পায়ে দেখবে লিপ্ত পথ থাকে, সেটাকে লিপ্ত পথ বলা হয়। ঠিক আছে, যে ছোট ছোট পায়ের আঙুলগুলোর যে চামড়া দিয়ে জোড়া থাকে সেটাকে বলা হয় কিন্তু লিপ্ত পথ, আর থাকে কোথায়, হাসি। তো এবারে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, শরীরে বাতাস ভরা থলি থাকে পাখিদের। তা হচ্ছে পাখিদের শরীরে বায়ু ভরা থলি থাকার জন্য পাখিরা আকাশে অনেকক্ষণ উড়তে পারে। 10 নম্বর হচ্ছে লুপ্তপ্রায় প্রাণীর নাম হচ্ছে মোষ, গন্ডার, সাপ ইত্যাদি। তারপর হচ্ছে 11 নম্বর বাঘ বিলুপ্তির পথে, কারণ মানুষ জঙ্গল কেটে ফেলছে, ফলে বাঘে থাকার জায়গা কমে যাচ্ছে। দ্বিতীয়ত জঙ্গলে হরিণ, শুয়োরের যে পরিমাণ সেটা কমে যাচ্ছে, ফলে বাঘের খাবারও কমে যাচ্ছে। তৃতীয়ত বনে চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, তারপর হচ্ছে হাড়ের জন্য কিন্তু বাঘ মেরে ফেলছে, এর জন্য কিন্তু পরপর করে কমে যাচ্ছে। তো এরপরে আসি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর হচ্ছে সংরক্ষণ কি, যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থাই হলো কিন্তু সংরক্ষণ। 13 নম্বর বিষয়টা কী রয়েছে, যে জিনিস যত বেশি ভারী তার ভর তত বেশি। 14 নম্বর মরিশাস ভারতের মহাসাগরীয় দ্বীপ, ভারত মহাসাগরীয় দ্বীপ। তারপর হচ্ছে 15 নম্বর কী রয়েছে, মরিশাস দ্বীপে ডোডো পাখির বসবাস, আর বিলুপ্ত হয়ে গেছে এই ডোডো পাখিটা। ঠিক আছে, বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এই ডোডো পাখি। তো 17 নম্বর প্রশ্নটা কি, হারিয়ে গেছে বা বিলুপ্ত কি কি, যেমন হচ্ছে বালি দ্বীপের বাঘ, তারপর হচ্ছে হিমালয়ের বামন তিমির, তারপর হচ্ছে ভারতের গোলাপি মাথাওয়ালা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ ইত্যাদি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান প্রথমে হচ্ছে গ্যাসের ভর আছে, দ্বিতীয়ত যার কিছু ভর আছে সেই জিনিস জায়গা নেয় তাকে আমরা বলি পদার্থ। যার কিছু ভর আছে, যে জিনিস জায়গা দখল করে থাকে তাকে আমরা বলি পদার্থ। তৃতীয়ত বাষ্প কথাটি ভাপ থেকে এসছে। তারপরে চতুর্থ হচ্ছে শিলা থেকে শিল কথাটি এসছে। তো পঞ্চমত কী রয়েছে, শরীরের সবথেকে কঠিন অংশ হলো দাঁত। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্নটা কী রয়েছে, আমাদের দাঁত হচ্ছে 4 প্রকারে। 7 নম্বর প্রশ্ন, জন্মের সাধারণত 6 মাস পরে দাঁত গজাতে শুরু করে। 8 নম্বর খাবার ভেঙে টুকরো করা হলো হজমের প্রথম ধাপ। 9 নম্বর হচ্ছে কি, লালা গ্রন্থি থেকে বের হয় লালারস, লালারসে থাকে হজমের রস। তৃতীয় অধ্যায়টা কী রয়েছে, আমাদের আকাশ। আমাদের আকাশ, তো এখান থেকে কী কী প্রশ্ন রয়েছে একবার দেখে নাও। প্রথমে রয়েছে কিন্তু আকাশে কোন তারাকে সরতে দেখা যায় না, ধ্রুব তারাকে। দ্বিতীয়ত সপ্তর্ষি মণ্ডলের 7টি তারার নাম কি, ক্রতু, তারপর হচ্ছে পুল্লুস্ত, অত্রি, তারপর হচ্ছে আঙ্গিরা, তো বশিষ্ঠ এবং মরীচি। ঠিক আছে, এবারে 3 নম্বর প্রশ্নটা কি, সপ্তর্ষি মণ্ডলে একেবারে গায়ে থাকে অরুন্ধতী। তারপরে চতুর্থ প্রশ্ন, আকাশের উত্তর দিকে থাকে ধ্রুবতারা। তারপর হচ্ছে শুকতারা আসলে শুক্র গ্রহ। ঠিক আছে, এটি কিন্তু একটা গ্রহ, শুক্র গ্রহ। তারপরে 6 নম্বর প্রশ্নটা কী রয়েছে, সপ্তর্ষি মণ্ডল আকাশে দেখা যায় উত্তর পূর্ব দিকে। তারপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল দেখতে প্রশ্ন চিহ্নের মতো। 8 নম্বর প্রশ্ন কী রয়েছে, পৃথিবীর আবহাওয়া জানতে কাজে লাগা হয় কৃত্রিম উপগ্রহকে। ঠিক আছে, কাজে লাগানো হয় কৃত্রিম উপগ্রহকে। তারপর হচ্ছে ভোর 5টার সময় অন্ধকার থাকে শীতকালে। তারপর হচ্ছে গরমকালে দিনের দৈর্ঘ্য সবথেকে বেশি হয়, আর শীতকালে রাতের দৈর্ঘ্য বেশি হয়। 11 নম্বর প্রশ্ন, ভারত থেকে পাঠানো হয়েছে কৃত্রিম উপগ্রহ, তার নাম হচ্ছে ইনসাট। এছাড়াও চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং কিছুদিন আগে পাঠানো হলো চন্দ্রযান 3। 12 নম্বর প্রশ্নটা কী রয়েছে, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে আর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে। পৃথিবী হচ্ছে নিজের চারিদিকে, মানে অক্ষের পর নিজের চারিদিকেই ঘুরছে। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে চাঁদের মাটি ও পৃথিবীর মতো আসমান, গ্যালিলিও এই কথাটা কিন্তু প্রথম বলেছিলেন। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নটা কী রয়েছে, প্রথম মহাকাশে গিয়েছিল লাইকা নামে একটি কুকুর। তারপর হচ্ছে মানুষ হিসেবে প্রথম চাঁদে পা রাখেন নীল আর্মস্ট্রং। 17 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল কিউরিসিটি। ঠিক আছে, কিউরিসিটি যে যানটি আছে, মঙ্গল যানটির নাম আর কি। তারপরে 18 নম্বর প্রশ্ন, শনি গ্রহের জন্য পাঠানো হয়েছিল ক্যাসিনি। ভারত থেকে প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা। 20 নম্বর প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মাঝের গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র।
তো এর পরবর্তী অধ্যায়টা রয়েছে আধুনিক সভ্যতা ও পরিবেশ সংরক্ষণ। প্রথমের যে বিষয় প্রশ্নটা রয়েছে দেখো, কাঁপুনি দিয়ে জ্বর সারাতে কাজে লাগানো হয় কুইনাইনকে, বা কুইনাইন কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর সারাতে কাজে লাগে। দ্বিতীয়ত, সর্দি ও কাশি সারাতে বাসক পাতা এবং তুলসী পাতা খুবই উপযোগী। তৃতীয় প্রশ্ন, আঘাত লেগে ব্যথা সারাতে হচ্ছে রং চিরাতের ডাল খুবই উপযোগী। চতুর্থত, কেটে গেলে সারাতে হচ্ছে গাঁদা পাতা বা দুর্বা ঘাস খুবই গুরুত্বপূর্ণ, মানে কোনো জায়গায় কেটে গেলে গাঁদা পাতা বা দুর্বা ঘাস খুবই হেল্পফুল আর কি। পঞ্চম নম্বর, পেটের অসুখ সারাতে হচ্ছে থানকুনি পাতা। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা যে রয়েছে, জল দূষণের ফলে পেটের অসুখ ও হাতে পায়ে কালো কালো ছোপ দাগ দেখা যায়। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্নটা, রক্ত কমে গেলে কুলেখাড়া খাওয়া প্রয়োজন। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, 29 সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ জামজি। 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, 29 কাদের বলা হয়? গুরু মহারাজ জামজির শিষ্যরা 29টা উপদেশকে মেনে চলতো বলেই কিন্তু তাদেরকে বলা হয় 29, অর্থাৎ 20 এবং 9, ঠিক আছে 29। তো এবারে 10 নম্বর প্রশ্নটা আছে, চর্মরোগ সারাতে কিন্তু নিম পাতা কাজে লাগে। তো 11 নম্বর প্রশ্নটা আছে, কৃমি সারাতে রক্ত পরিষ্কার করতে হচ্ছে কালমেঘের পাতা খুবই উপযোগী। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, শুষ্নি শাক স্নায়ুর অসুখ ও ঘুম না হলে খুবই উপযোগী। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কলমি শাক কী কী কাজে লাগে? মাথা ঠান্ডা রাখতে ও ঘুম না হলে। তো এবারে ল্যাংচা বিখ্যাত হচ্ছে কৃষ্ণনগরে, নদিয়ায়। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, নতুন গুড়ের মোয়া বিখ্যাত হচ্ছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে। তারপরে হচ্ছে 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মিহিদানা সীতাভোগ ইত্যাদি বিখ্যাত হচ্ছে বর্ধমানে। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, হিমালয়ের নিচে যে বন রয়েছে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল সুন্দরলাল বহুগুণা, যেটা চিপকো আন্দোলন নামে পরিচিত। তো এবার 13 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে, যা চিপকো আন্দোলন নামে খ্যাত। 14 নম্বর প্রশ্নটা কি রয়েছে, চিপকো আন্দোলনে দুজন নেতা হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভট্ট। 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, চিপকো আন্দোলন হচ্ছে হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে এই অঞ্চলের আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 1973 সাল নাগাদ গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলো জড়িয়ে ধরে, ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে চিপকো আন্দোলন। তো 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, চিপকো কথাটির অর্থ হলো আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে, আরাবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। 18 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, আরাবাড়ি জঙ্গল বাঁচাতে এগিয়ে এসেছিল অজিত কুমার ব্যানার্জি। তো 19 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের শিলং থেকে 25 কিমি দূরে অবস্থিত। 20 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, মফলং পবিত্র বনভূমি গাছ দেখা যায় কুরজি এবং নানা ধরনের ঔষধের গাছ, ঠিক আছে। মফলং পবিত্র বনভূমিতে কি কি গাছ দেখা যায়? কুরজি এবং নানান ধরনের ঔষধি গাছ দেখা যায়। তো 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, খাসি তারপর হচ্ছে জন্তিয়া পাহাড়ের মাঝে হচ্ছে মফলং পবিত্র বনভূমি জঙ্গলটি অবস্থিত। পরবর্তী যে অধ্যায়টা রয়েছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। তো প্রথমের যে প্রশ্নটা রয়েছে দেখো, ছোট যন্ত্রপাতিকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় কিন্তু টুল। দ্বিতীয়ত বিষয়টা কি রয়েছে, প্রাচীন মানুষের প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল ছুঁচলো পাথর, মানে প্রাচীন যুগের মানুষরা প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ছুঁচলো পাথর। তৃতীয়ত যে হচ্ছে, গাছের মগডাল থেকে কিভাবে গাছে না উঠে ফল পাড়া যায়, তা হচ্ছে কিন্তু আকর্ষি লাগিয়ে, ঠিক আছে, লগি বা আকর্ষি লাগিয়ে। চতুর্থত হচ্ছে, স্টোভ কী কাজে লাগে? রান্না করতে কাজে লাগে। চাকার ব্যবহার করা হয় গাড়ি চালাতে। যখন মানুষ ঘরবাড়ি বানাতে শেখেনি তখন মানুষের থাকার জায়গা ছিল গাছের ডাল, ঠিক আছে। তো তারপরে 7 নম্বর, যে শিনকোনা গাছের ছাল থেকে জ্বরের ওষুধ তৈরি হয়, কুইনাইন, ঠিক আছে। তো 8 নম্বর, মানুষ হাঁস ও মুরগি ডিম ও মাংস পাবে বলে কিন্তু পোষে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে পোড়ামাটির মন্দির দেখা যায় বিষ্ণুপুরে, বাঁকুড়াতে। 10 নম্বর প্রশ্নটা কি রয়েছে, চকমকি পাথর
ঘষে আগুন জ্বালানো হয়? চকমকি পাথর হচ্ছে ঘষে ঘষে আগুন জ্বালাতে কাজে লাগে। তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন, জলের আরেক নাম কি? জীবন। তারপর হচ্ছে গ্রহে জল আছে একমাত্র পৃথিবীতে, এটা কিন্তু জানা গেছে এখনো পর্যন্ত, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কেবলমাত্র এই পৃথিবীতে, যেটা এখনো পর্যন্ত জানা গেছে। পৃথিবীর প্রাণের অস্তিত্ব আছে কেননা জল আছে তার জন্য। তো 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, পৃথিবীতে উদ্ভিদ প্রাণী প্রথম উৎপত্তি হয়েছিল কিন্তু জলেই কিন্তু প্রথম উৎপত্তি হয়েছিল। 16 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, কোথায় লোহা আগুনে গরম করে পেটানো হয়? কামারশালায়। 17 নম্বর প্রশ্নটা কি রয়েছে, আগুনে পোড়া খাবার খেতে লাগে কিন্তু খুবই সুস্বাদু। তো এটা কিন্তু জানতে পেরেছিল যখন প্রথমে তারা কাঁচা মাংস খেত, পরবর্তীতে যখন তারা পোড়া মাংস খেলো আদিম যুগের মানুষরা, তখন দেখলো যে খুব সুস্বাদু, তারপর থেকেই কিন্তু আগুনে পোড়া খাবার তারা খেত। 18 নম্বর, দূরবীন আবিষ্কার করে গ্যালিলিও, ঠিক আছে, গ্যালিলি। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্নটা কি রয়েছে, আর্যভট্ট প্রথম বলেন যে পৃথিবী নিজের চারিদিকে ঘোরে। 20 নম্বর বিষয়টা কি রয়েছে, নদীর ধারে বা কাছাকাছি বাস করলে জল পাওয়া যেত, চাষবাস করা যেত। নদী দিয়ে যাওয়া নৌকো দ্বারা নদী দিয়ে যাওয়া হতো নৌকো দ্বারা, ব্যবসা বাণিজ্যের সুবিধাও হতো খুবই, তো নদীর ধারে কিন্তু বসবাস করতো এই জন্য মানুষেরা। 21 নম্বর, যে মানুষের প্রথম হাতিয়ার হিসেবে লাঠিকে ব্যবহার করা হয়েছিল। 22 নম্বর হচ্ছে দহন, কথার অর্থ হলো কিন্তু পোড়া। 23 নম্বর প্রশ্নটা কি রয়েছে, বজ্র পদার্থ ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থকে বলা হয় কিন্তু বজ্র পদার্থ। বিষথলি সাপের কোথায় থাকে? দাঁতের নিচে। সাপ কামড়ালে রোগীর শ্বাসকষ্ট হলে কি করবে? মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। এরপরে আসি পরবর্তী অধ্যায়, স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রথমে রয়েছে টেরাকোটা কি? নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, সেটাকে বলা হয় কিন্তু টেরাকোটা। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, 500 বছর আগে বাড়ি কি দিয়ে তৈরি করা হতো? চুন এবং সুরকি। তারপরে তৃতীয় যে বিষয়টা রয়েছে, লাল শালুতে মুড়িয়ে রাখা হতো পুঁতি। তারপরে হচ্ছে জাদুঘর, ইংরেজিতে বলা হয় কিন্তু মিউজিয়াম, জাদুঘরকে ইংরেজিতে বলা হয় মিউজিয়াম। আগে বিষ্ণুপুরের নাম কি ছিল? মল্লভূম। তারপরে হচ্ছে মল্লভূম কথার অর্থ কি? মল্লভূম কথার অর্থ হলো কিন্তু ভূমি বা অঞ্চল। তারপর হচ্ছে 7 নম্বর কি রয়েছে প্রশ্নটা, সূর্য মন্দির কোথায় দেখা যায়? ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোণার্ক শহরে অবস্থিত। এই মন্দিরের একটি বিরাট রথের মতো, এই মন্দিরটা হচ্ছে একটা বিরাট রথের মতো, এর 12 জোড়া কিন্তু চাকা রয়েছে। 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে, সূর্য মন্দির কোন সাগরের কাছে অবস্থিত? বঙ্গোপসাগরের কাছে কিন্তু অবস্থিত। 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে, জামা মসজিদ কোথায় দেখা যায়? দিল্লিতে। তারপর হচ্ছে জামা মসজিদ কে বানিয়েছিল? মুঘল সম্রাট শাহজাহান। 11 নম্বর প্রশ্নটা কি রয়েছে, কলকাতার বড় মসজিদগুলোর মধ্যে একটা বড় মসজিদের নাম কি? টিপু সুলতান মসজিদ। 12 নম্বর প্রশ্নটা কি রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ কোনটি? এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1660 সালে। 13 নম্বর প্রশ্নটা কি, চার্চের অপর নাম কি? চার্চের অপর নাম হলো কিন্তু গির্জা। তারপর হচ্ছে স্থাপত্য কি? স্থাপত্য হচ্ছে পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা সবই হলো কিন্তু স্থাপত্য, যেমন হচ্ছে কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন রয়েছে, সৌধ কি? সৌধ কি? সৌধ হলো একটা স্থাপত্য, তার সঙ্গে কারো না কারোর স্মৃতি জড়িয়ে থাকে, যেমন হচ্ছে তাজমহল, এটা হলো কিন্তু সৌধ। ভাস্কর্য কাকে বলা হয়? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা, মূর্তি ইত্যাদি ফুটিয়ে তোলা হয়, তাকে বলা হয় কিন্তু ভাস্কর্য। তো এবারে 17তম প্রশ্নটা কি রয়েছে দেখো, স্থাপত্য ভাস্কর্য কিসের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কলকারখানা, তারপর হচ্ছে বিভিন্ন গাড়ির ধোঁয়া, ধুলো ইত্যাদি দ্বারা কিন্তু পরপর করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় দেখা যায়? রাঁচিতে। মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহে ঔষধ মাখিয়ে রাখা হতো, আর এই মৃতদেহগুলিকে কি বলা হয়? মমি। তারপর হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহালয় কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। ব্রতচারী প্রতিষ্ঠাতা কে? 22 নম্বর প্রশ্নটা কি রয়েছে, পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। তারপর হচ্ছে লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিং জেলার কালিম্পংয়ে। তারপর হচ্ছে গুরু সদয় দত্ত মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। এই গুরু সদয় দত্ত কিন্তু এই ব্রতচারীটা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তবে 25 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, জলদাপাড়া গেলে আমরা কি কি নদী দেখতে পাবো? হলং নদী ও তোরসা নদী। 26 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, নোয়া পিংলার
পটচিত্র সংগ্রহালয় পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবস্থিত। এটা পটচিত্রের জন্য কিন্তু খুবই বিখ্যাত। সূর্য মন্দির অন্য কী নামে পরিচিত? ব্ল্যাক। তো এরপরে আসি মানুষের পরিবার ও সমাজ। কোন সমাজে মা পরিবারের প্রধান? মেঘালয় রাজ্যের থাসিয়া সমাজে। দ্বিতীয়ত কি রয়েছে? সমাজ কিভাবে তৈরি হয়েছে? উত্তরটা কি হবে? আমাদের মানুষ অনেক দিন একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকার ফলে কিন্তু সমাজ গড়ে উঠেছে। তৃতীয় যে প্রশ্নটা রয়েছে দেখো, তামা দিয়ে মানুষ প্রথম কি আবিষ্কার করেছিল? লাঙ্গল এবং কাস্তে। তারপরে হচ্ছে চতুর্থ প্রশ্নটা রয়েছে দেখো, আত্মীয় কথাটির অর্থ কী? আত্মীয় কথাটির অর্থ হলো যাদের সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে, একই পরিবারের বিভিন্ন শাখা প্রশাখাকে একসঙ্গে বলা হয় কিন্তু আত্মীয়। পঞ্চম যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রথম কি থেকে লোহা আবিষ্কার হয়েছিল? উল্কাপিণ্ড থেকে। ষষ্ঠত কি রয়েছে? মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন পশুকে? কুকুরকে। সপ্তম যে প্রশ্নটা রয়েছে, সমাজে করার উপযোগিতা কি? এটা হচ্ছে সমাজের মধ্যে একজন মানুষ এক রকম কাজ করে, যেমন হচ্ছে কৃষকেরা ফসল ফলান, ডাক্তাররা রোগী দেখেন, তারপর হচ্ছে শিক্ষকেরা শিক্ষার আলোর প্রদান করেন ইত্যাদি। তো এবারে 8 নম্বর প্রশ্নটা কী রয়েছে? ইস্পাত তৈরি হয় কি থেকে? লোহা থেকে। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্নটা কী রয়েছে? প্যাকেট খাবার খেলে কি অসুবিধা হয়? ক্ষুধা মন্দা দেখা দেয়, তারপর হচ্ছে স্থূলতা বৃদ্ধি পায় ইত্যাদি। 10 নম্বর প্রশ্নটা, যাযাবর সমাজ কাকে বলে? যে সমাজ নির্দিষ্ট কোনো একটা জায়গায় বসবাস করে না, জীবিকা এবং খাদ্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে যাযাবর সমাজ বলা হয়ে থাকে। প্রথম কোন চাষ শুরু হয়েছিল? গম, বার্লি আর যবের চাষ। পরবর্তী অধ্যায়টা কী রয়েছে? জড়বস্তু এবং জড়বস্তুর জগৎ। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, আমাদের চারপাশে যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলি বস্তু। দ্বিতীয় প্রশ্নটা, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি পদার্থ। তৃতীয় প্রশ্নটা কী রয়েছে? প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু পদার্থ হলো কিন্তু প্লাস্টিক বা লোহা। ঠিক আছে, এটা কিন্তু পদার্থ আর সেগুলো হলো বস্তু। 4 নম্বর প্রশ্নটা কী রয়েছে? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল। তারপর হচ্ছে গাড়ি তোলে মহাদেশ, সাগর অতল। এটা একটা মোটামুটি নীতি কথা। তো এরপরে 5 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, নর্দমার মশার লার্ভা মারার জন্য প্রয়োগ করা হয় ব্লিচিং পাউডার। তারপরে 6 নম্বর প্রশ্নটা কী রয়েছে? নিজস্ব আকার আছে কঠিন পদার্থের, নিজস্ব আকার নেই তরল ও গ্যাসীয় পদার্থের। খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে গ্যাস। তারপরে কী হচ্ছে? কোনো কিছু ভারী না হালকা তা মাপা হয় দাঁড়িপাল্লা আর বাটখারার সাহায্যে। আর কিছু জিনিসের ভর আছে যে কিছুটা জায়গা নেয় তাকে বলা হয় কিন্তু পদার্থ। যার কিছুটা ভর আছে এবং কিছুটা জায়গা নেয় তাকে বলা হয় পদার্থ। পদার্থর অবস্থা হচ্ছে কিন্তু 3টি। কি? কঠিন, তরল ও গ্যাসীয়। তাও 13 নম্বর প্রশ্ন কী রয়েছে? হাওয়ায় থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে তৈরি করে ছোট ছোট জলকণা। 14 নম্বর প্রশ্নটা কী রয়েছে? ছোট ছোট জলকণাগুলিকে সাদা ধোঁয়ার মতো দেখতে লাগে। আর 15 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল। এটি হলো কিন্তু জলের অবস্থার পরিবর্তন, এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। ক্লিয়ার? তো 16 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ধানের খোসাকে বলে তুষ। 17 নম্বর প্রশ্নটা কী রয়েছে? নদী ক্রমশ বুঝে আসার কারণ? নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি মাটি হচ্ছে থিতিয়ে পড়া, তার কারণেই কিন্তু নদীটা বুঝে আসছে। 18 নম্বর প্রশ্নটা কী রয়েছে? চাষের পক্ষে উপযোগী মাটি হলো কিন্তু পলি মাটি। ঠিক আছে, তো এবারে আসি 19 নম্বর প্রশ্নটা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। তো কালবৈশাখী ঝড়ের সময় বরফের টুকরোগুলো এসে পড়ে, তাকে আমরা বলি কি? সিল। তো এর পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সেটাকে বলা হয় জীবিকা বা সম্পদ। তো প্রথমে রয়েছে কি? গম্ভীরা পালা হয় মালদায়। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে নৌকোর মাঝিদের গানগুলিকে বলা হয় সারি গান। তৃতীয়ত রয়েছে প্রথমে যেসব ফসলের চাষ শুরু হয়েছিল সেগুলো হলো গম, যব, বালি ইত্যাদি। 4 নম্বর প্রশ্নটা, যারা পুতুল তৈরি করেন তাদেরকে বলা হয় পটুয়া। যারা ডোকরার অর্থাৎ পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে বলা হয় মালাহার বা শেকরা বা ঢোপ্পা।
ঠিক আছে। তৃতীয়ত 6 নম্বর প্রশ্ন যে রয়েছে দেখো, তাঁত শিল্পটা দেখা যায় হুগলির শ্রীরামপুর, ধনেখালি, নদিয়া, নবদ্বীপ ইত্যাদি জায়গায়। তো 7 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, মৃৎশিল্প দেখা যায় কলকাতার কুমোরটুলি, তারপর হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর ইত্যাদি। 8 নম্বর প্রশ্নটা কি, গালা শিল্প দেখা যায় পুরুলিয়ার মালদা, তারপর হচ্ছে বাঁকুড়ার সোনামুখী ইত্যাদি জায়গায়। তারপর হচ্ছে টয় ট্রেন বা জিপ দেখা যায় দার্জিলিংয়ে। তারপর হচ্ছে রেশম শিল্প রয়েছে হচ্ছে কালিয়াচক, মুর্শিদাবাদ, মালদার সুজাপুর ইত্যাদি জায়গায়। তো পরবর্তীতে কী রয়েছে দেখো, মাটির পুতুল তৈরি হয় পোড়ামাটি দিয়ে। তারপর হচ্ছে ছৌ নাচ হয় রামায়ণ মহাভারতের গল্প নিয়ে। 13 নম্বর প্রশ্ন কী রয়েছে, ছৌ নাচ হয় উত্তরবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এবং এখানে কিন্তু সবাই মুখোশ পরে নাচে। 14 নম্বর প্রশ্নটা কী রয়েছে, রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। তারপর হচ্ছে সোলার কাজ করেন যারা, তাদেরকে বলা হয় কি, মালাকার। তারপর হচ্ছে ডোকরার তৈরি সামগ্রী হচ্ছে পঞ্চপ্রদীপ। তারপর হচ্ছে কাজললতা, গণেশ, তারপর হচ্ছে ময়ূর, দুর্গামূর্তি ইত্যাদি। তো বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে কিন্তু বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুর, যেটা অবস্থিত বাঁকুড়াতে। তো ঝুমুর নাচ করে আদিবাসী মেয়েরা। তো হচ্ছে বাংলার সাধক বাউল হলো কি, লালন ফকির। লোককথা কি, আমরা লোকমুখে যে সমস্ত গল্প কথাগুলি শুনি বা উপদেশগুলি শুনি সেগুলোকে বলা হয় কিন্তু লোককথা। 17 নম্বর প্রশ্নটা, কুটির শিল্প কি, বাড়ির মধ্যে কম জায়গায় জিনিস তৈরি হলে তাকে বলা হয় কিন্তু কুটির শিল্প। ছৌ নাচের মুখোশ তৈরিতে প্রয়োজনীয় কি কি, আঠালো মাটি, তারপর হচ্ছে কাগজের মণ্ড, চকচকে করার জন্য হচ্ছে গর্জন তেল, আঠা, ধুনো, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, তারপরে হচ্ছে পাতলা কাপড়, তারপর হচ্ছে চুমকি, রং ইত্যাদি। তো 23 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বাউল গান হলো পল্লীর গান বা সমাজের গান। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ডোকরা হলো পিতল গলিয়ে মোম আর ধুনোর আঁচে বানানো মূর্তিকে বলা হয় কিন্তু ডোকরা। পরবর্তী অধ্যায়টা কী রয়েছে, পরবর্তী অধ্যায়টা রয়েছে কিন্তু শরীরের কী কী প্রশ্ন রয়েছে দেখো, সব প্রাণীর দাঁত থাকে না। দ্বিতীয়ত রয়েছে আমাদের কোথা থেকে শক্তি পাই, খাদ্য থেকেই কিন্তু আমরা শক্তি পাই। তৃতীয়ত হচ্ছে দাঁতের যত্ন কীভাবে নিতে হয়, সকালে ও রাত্রে খাবার পরে কিন্তু দাঁত মাজতে হবে, খাবার পর ভালো করে মুখ ধুতে হবে। তারপর হচ্ছে দাঁতে কোথাও খাবার লেগে আছে কিনা তা দেখতে হবে এবং তার যত্ন নিতে হবে, ঠিক আছে। চতুর্থ যে প্রশ্নটা রয়েছে দেখো, দাঁতের বেশিরভাগ অংশই থাকে কিন্তু মাড়ির ভেতরে। পঞ্চমত কি বিষয়টা রয়েছে, শরীরের সবথেকে শক্ত অংশ কোনটি, দাঁত। যে অংশটি দেখায় ওটাই হচ্ছে কিন্তু আমাদের শরীরের সবথেকে শক্ত অংশ, এটাকে এনামেল বলা হয়ে থাকে। তো এর পরবর্তীতে 6 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, আমাদের দাঁতের কত ধরনের কাজ আছে ও কি কি। 4 ধরনের কাজ আছে, যথা হচ্ছে কাটা, ছেঁড়া, তারপর হচ্ছে ভাঙা আর গুঁড়ো করা। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, আমাদের দাঁত কত ধরনের ও কি কি। আমাদের দাঁত হচ্ছে কিন্তু 4 ধরনের, কর্তন দাঁত, ছেদন দাঁত, তারপর হচ্ছে অগ্রপেশন দাঁত আর পেশন দাঁত। তারপর হচ্ছে জন্মের কত মাস পরে দাঁত ওঠে, 6 মাস পরে। তো এর পরবর্তীতে 9 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, দুধ দাঁত কটি থাকে ও কত বছর বয়স পর্যন্ত থাকে। দুধ দাঁত 20টি থাকে এবং 6 থেকে 12 বছর পর্যন্ত কিন্তু এই দাঁত থাকে, তারপরে কিন্তু পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায়। তো এবার 10 নম্বর প্রশ্নটা কী রয়েছে, হজমের প্রথম ধাপ কি, খাবারকে ভেঙে টুকরো করা। 11 নম্বর প্রশ্নটা আছে, লালা গ্রন্থি কোথায় থাকে এবং এর কাজ কি। লালা গ্রন্থি মুখে থাকে এবং লালা গ্রন্থি থেকে লালা রস বের হয় যা খাবারে হজম করতে সাহায্য করে। 12 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, আমাদের মুখবিবর থেকে পাকস্থলী ও ফুসফুস পর্যন্ত কয়টি নালী গেছে ও তাদের কাজ কি। দেখো 2টি নালী গেছে, একটি হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্যনালী। মুখবিবর থেকে পাকস্থলী পর্যন্ত গেছে খাদ্যনালী, যা আমাদের খাদ্য পৌঁছতে সাহায্য করে, ঠিক আছে। আর মুখবিবর থেকে ফুসফুস পর্যন্ত গেছে শ্বাসনালী, যা আমাদের শ্বাসকার্য সম্পন্ন করতে সাহায্য করে। 13 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, 13 নম্বর প্রশ্নটা কী রয়েছে যে পাকস্থলী কিছুটা খাবার হজম করার পর খাবার পচানোর অংশের দিকে চলে যায়, তার নাম হলো কিন্তু অন্ত্র, ঠিক আছে। মানে খাবারটাকে পচানোর পরে বাদবাকি যে খাবারটা যার দিকে চলে যায় সেটাকে বলা হয় কিন্তু অন্ত্র। 14 নম্বর প্রশ্ন কি, অন্ত্রের একটা অংশে বাকি খাবারটা হজম হয় সেটাকে বলা হয় কিন্তু ক্ষুদ্রান্ত। 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে, চোখের পক্ষে ভালো এই রকম খাবারগুলি কি কি, যেমন হচ্ছে শাকসবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি। 16 নম্বর প্রশ্নটা কি, দাঁতের মাড়ি সুস্থ রাখতে লেবু মতো টক জাতীয় খাবারগুলি কিন্তু খাওয়া প্রয়োজন। 17 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, গাছ কিভাবে খাবার তৈরি করে, মাটি থেকে জল
ও খনিজ লবণ নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলো নিয়ে কিন্তু খাদ্য তৈরি করে। 18 নম্বর প্রশ্নটা কি, ফুসফুস ভালো রাখতে হলে কি করতে হবে? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, তারপর হচ্ছে ধোঁয়া থেকে নিজেকে সাবধান রাখতে হবে ইত্যাদি। তারপর হচ্ছে 19 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, রেড পান্ডা কোথায় দেখা যায়? দার্জিলিংয়ে। বাবুই পাখি কোথায় বাস করে? তাল গাছে। তারপর হচ্ছে 21 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, 21 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকতো? মধ্যপ্রদেশে। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্নটা আছে, কলমি শাক আমরা সাধারণত কোথায় দেখতে পাই? পুকুরে। তারপর হচ্ছে গন্ডারের পিঠে আমরা সাধারণত কি দেখতে পাই? পোকা জাতীয় কিছু প্রাণী, ঠিক আছে। তারপর হচ্ছে 24 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মরুভূমিতে আমরা সাধারণত কী ধরনের গাছ দেখতে পাই? কাঁটা জাতীয় গাছ দেখতে পাই। 25 নম্বর প্রশ্নটা কী রয়েছে, উট পাখি আমরা কোথায় দেখতে পাই? মরুভূমিতে, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো, ভারতীয় সিংহ কোথায় দেখতে পাই? গুজরাটের গির অরণ্যে। 27 নম্বর প্রশ্নটা কী রয়েছে, আসামে কী জাতীয় প্রাণী দেখতে পাওয়া যায়? মুগা, রেশম, মথ। 28 নম্বর প্রশ্নটা কী রয়েছে, হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করেছে কি? ব্রিজটার নাম হচ্ছে কিন্তু রবীন্দ্র সেতু বা হাওড়ার ব্রিজটা, ঠিক আছে। তো এবারে 28 নম্বর প্রশ্নটা কি, সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত সাঁতরাগাছি। তারপর হচ্ছে জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত? গন্ডার। তারপর হচ্ছে জলদাপাড়ায় কোন নদী দেখা যায়? হলং নদী। তারপর হচ্ছে 31 নম্বর প্রশ্নটা কী রয়েছে, জলদাপাড়ার জঙ্গলের অপরদিকে কোন নদী দেখতে পাওয়া যায়? তোরসা নদী। তারপর হচ্ছে 32 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, পুকুর, নদীর, সাগরের জল শুকিয়ে কি হয়? জলীয় বাষ্প পরিণত হয় এবং বাতাসে মিশে যায়। তো 33 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোকণার উপর জল ফোঁটাকে জমে কিসে পরিণত হয়? কিসে পরিণত হয়? মেঘে পরিণত হয়। 34 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বাতাসে কোন গ্যাস বেশি থাকে? নাইট্রোজেন। ঋতু কয়টি? 6টি। কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তারপর যে সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরীর কোণার্কে। জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে। টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত? কলকাতায়। বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে। তারপরে কি, রাজভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্সা অভয়ারণ্যে, জলদাপাড়া, ঠিক আছে, জলপাইগুড়ি। তারপরে হচ্ছে নয়া পিলংপট চিত্র পিলাং গ্রাম পশ্চিম মেদিনীপুরে কিন্তু অবস্থিত। লেপচা মিউজিয়াম কালিম্পংয়ে অবস্থিত। তারপর হচ্ছে গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুরে অবস্থিত, ঠিক আছে। তারপরে হচ্ছে গান্ধী স্মারকশালা হয়ে গেছে, এটা হচ্ছে কিন্তু উত্তর 24 পরগনা। তারপরে হচ্ছে 44 নম্বর প্রশ্নটা কি, বিড়লা শিল্প কারিগর সংগ্রহশালা কি কোথায় অবস্থিত? কলকাতা মানে আচ্ছা কলকাতা হবে, এখানে ভুল বলেছে, কলকাতা। ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম এটা, ঠিক আছে, কলকাতা মানে যেটাকে আমরা সায়েন্স সিটি বলে থাকি। তো 45 নম্বর প্রশ্নটা কী রয়েছে, গুরু সদয় মিউজিয়াম ব্রতচারী গ্রাম হচ্ছে কিন্তু ঠাকুরপুকুর, যেটা কলকাতাতে অবস্থিত। তো এই গেল মোটামুটি চতুর্থ শ্রেণীর পুরো পরিবেশ বইয়ের সারসংক্ষেপ, মোটামুটি ক্লাস 3 এবং ক্লাস 4-এর যে পরিবেশ বইটা তার সারসংক্ষেপ। তো এর পরবর্তীতে আর বাদবাকি যে ক্লাসগুলি রয়েছে, যেমন ক্লাস 5, 6, 7 এবং 8, এই 4টির যে পরিবেশ বইয়ের যে সারসংক্ষেপগুলি সেগুলো আমি পরপর করে তোমাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পরপর করে কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। আর অলরেডি আমি 100টা প্রশ্ন চাইল্ড প্যাডাগজি থেকে কিন্তু দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, খুবই হেল্পফুল। এর পরবর্তীতে আমি গণিতের যে প্যাডাগজিক্যাল কোশ্চেনগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি একদিন আসবো, পুরো 100টা প্রশ্ন নিয়ে আসবো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।